নমস্কার বন্ধুরা, প্রথমে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। যদিও আমি জানি না যে এই ভিডিওটা যখন আমি আপলোড করতে পারবো তখন আর নববর্ষ থাকবে কিনা। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় কে জিতবে এই লোকসভা কেন্দ্র থেকে। নানা কারণে আপনারা জানেন যে এই যে নির্বাচন, সাধারণ নির্বাচন 2024 সালে, সেখানে এই লোকসভা কেন্দ্রটি, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি নানা কারণে খুব আলোচনার মধ্যে এসছে। একটা তো অবশ্যই বড় কারণ হচ্ছে এখন যিনি সাংসদ আছেন, বা বলা যায় প্রাক্তন সাংসদ, বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র, তিনি নানা কারণে সবসময় খবরের মধ্যে থেকেছেন যবে থেকে উনি রাজনীতিতে এসছেন, বা বিশেষ করে যবে থেকে উনি বিধায়ক হয়েছেন, পরে সাংসদ হয়েছেন। ভালো মন্দ যে দৃষ্টিভঙ্গিতেই হোক, উনি সবসময় খবরের মধ্যে থেকেছেন। তারপরে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে, ওনাকে বহিষ্কার করা হয়েছে পার্লামেন্ট থেকে, এবং কী কারণে করা হয়েছে সেটা আপনারা জানেন। তারপরে উনি আরও খবরের মধ্যে এসছেন, ফলে স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা খবরের মধ্যে এসছে। এছাড়া অবশ্যই আরেকটি যেটি বড় কারণ, সেটি হচ্ছে যে বিজেপি আবার যাকে তাদের টিকিট দিয়েছে, অমৃতা রায়, তিনি রাজমাতা। তো এখন অনেকেই বলছে যে আমরা তো রাজতন্ত্র বহু বছর আগে পেরিয়ে এসেছি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো আর রাজতন্ত্র বলে কিছু হয় না, ফলে সেখানে রাজা কি, রানী কি, রাজমাতা কি, এসবের কোনো অর্থ হয় না। কিন্তু আমরা সবাই জানি, বাস্তবে মানুষের মনের মধ্যে একটা আবেগ, একটা উত্তেজনা, একটা ভালোবাসা, শ্রদ্ধা, এবং যারা আদর্শগতভাবে এই জমিদারতন্ত্র, রাজতন্ত্রের খুব বিরুদ্ধে ছিলেন, তাদের একটা চাপা ঘৃণাও বলা যেতে পারে কাজ করে। মানে মূল কথা হচ্ছে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে প্রাক্তন রাজা, জমিদার, তাদের নিয়ে। আমার মনে আছে, আমার গ্রামে যারা জমিদার ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, বা এখনো অনেকে বলেন, তাদেরকে আমরা বলতাম যে তাদের বাড়িটাকে বাবুদের বাড়ি, বা তাদের পাড়াটাকে বলতাম বাবুদের পাড়া। গ্রামে যে দুর্গা পুজো হতো, তাদের ওখানে এখনো হয়, আমরা বলতাম যে বাবুদের বাড়ির পুজো। এখন মুশকিল হয়ে গিয়েছিল যে বাবুদের বাড়ির যে ছেলে, সে আমার বন্ধু, সহপাঠী, একসাথে পড়েছি, তাকে বললে সে রেগে যেত। গ্রামের মানুষ হিসেবে আমরা বলতাম, কেউ আমাদের বলতে বাধ্য করতো না, কিন্তু এটা সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গিয়েছিল। একইভাবে রাজতন্ত্র নেই, কিন্তু রাজ পরিবারগুলির প্রতি মানুষের যে একটা আবেগ, সেটা এখনো কাজ করে। সেটা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, কিছুটা দিগ্বিজয় সিং, উনিও একটা রাজ পরিবার থেকে আসেন, এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই ব্যাপারটা চলে আসে। ফলে একটা সেখানে মানুষের একটা আবেগ কাজ করছে। এবং তার সাথে সাথে যে বিষয়টি, সেটি হচ্ছে যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র, যার নামে এই কৃষ্ণনগর, এবং সেই পরিবারের এক বধূ, যাকে অনেকে এখন রাজমাতা বলছেন, অমৃতা রায়, তিনি দাঁড়িয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতির এই যে আমাদের তরজা হয়, কাদা ছড়াছড়ি হয়, তাতে ইতিহাস, ভূগোল, বহু কিছু একসাথে চলে এসছে। তো যাই হোক, একটু প্রসঙ্গান্তরে যাব। আলোচনা করতে গিয়ে মনে পড়লো, ভূগোলের কথা যেহেতু এলো, একটা ছোট্ট কথা, পার্সোনাল কথা আপনাদের বলবো। সেটা হচ্ছে এই কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত যে নাকাশিপাড়া বিধানসভাটি রয়েছে, সেখানে ধর্মদা বলে একটি শহর আছে। এই ধর্মদা শহরের অতি নিকটে কড়কড়িয়া বলে একটি গ্রাম আছে, যে গ্রামের সাথে আমার একটা খুব আত্মার যোগ আছে। আমি এর বেশি কিছু বলছি না। ছবির মতো সুন্দর এই গ্রাম, গঙ্গার ধারে। সেই গ্রামকে নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছিলাম, যেটা পপ আপ করবে। আপনারা এই ভিডিওটি দেখার পরে চাইলে দেখতে পারেন যে গ্রামটি কত সুন্দর, এবং এখানকার গঙ্গার জল কত পরিষ্কার, স্বচ্ছ। যারা কলকাতা থেকে দেখছেন বা শহর থেকে দেখছেন, অন্যান্য শহর থেকে, শ্রীরামপুর, উত্তরপাড়া, বা এই সমস্ত অঞ্চল থেকে, বা শহরের কাছাকাছি, মানে যারা গঙ্গার কিনারায় থাকেন, আপনারা তুলনা করে দেখবেন আপনাদের ওখানকার গঙ্গার জল আর এই গ্রাম, যে গ্রাম কড়কড়িয়া গ্রাম, যেটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন না, সেখানে গঙ্গার জলের স্বচ্ছতার কত তফাৎ। এবং যারা শহর থেকে দেখছেন, পারলে কখনো একবার একদিনের জন্য চট করে এসে ঘুরে যাবেন, আপনাদের মানে মন প্রাণ ভরে যাবে। যাই হোক, আলোচনায় ফিরি। তো এই যে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের একজন দাঁড়াবার সাথে সাথে ইতিহাস, ভূগোল সব একসাথে মিশে গেছে। যারা তার বিরোধী, তারা বলছেন যে তিনি মির্জাফরের সাথে হাত মিলিয়ে সিরাজদৌল্লাকে সরিয়েছিলেন ক্ষমতা থেকে, ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন, ফলে তারা
বিশ্বাসঘাতক মির্জাফরের সাথে তাদেরকে সমর্থক করে দেওয়া যায়। আবার রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের তরফ থেকে বা তাঁর যারা অনুসরণকারী তারা এটা বলছেন যে সিরাজউদ্দৌলা কত অত্যাচারী রাজা ছিলেন, যদিও উনি বেশি দিন বাঁচেনি, 24 বছর। ওনার নারী লোলুপতা ছিল এবং উনি কুশাসক ছিলেন। মির্জাফর যদি বেঈমান হয়, সিরাজউদ্দৌলা কোনো ধোয়া তুলসী পাতা ছিলেন না। তো সেই নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিন্তু আমার ধারণা এইগুলো বিরাট কোনো ইলেকশন ইস্যু নয়। মানুষের জীবনের সংগ্রাম, ডে টু ডে লাইফের স্ট্রাগল, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের যে সংগ্রাম, সেটা এত প্রবল, সেখানে খুব সামান্য মানুষেরই এই সমস্ত ইতিহাসের 200, 300, 400 বছরের পুরনো ইতিহাসের খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করে তার ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাকে ভোট দেবো এটা স্থির করা, আমার মনে হয় না এটা মানুষের সেই বিলাসিতা করবার সময় আছে। এটা খুব সামান্য পার্সেন্টেজ ভোটারকে হয়তো প্রভাবিত করবে। মূল ইস্যু যেটা হবে সেটা হচ্ছে, যেটা অধিকাংশ জায়গাতে হয়ে এসছে, সেটি হচ্ছে যে তৃণমূলের যে সাংগঠনিক ক্ষমতা আছে। বিগত 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে আমরা জানি যে এই কেন্দ্রের 7টার মধ্যে 6টাতেই তৃণমূল জিতেছে। ঠিক আছে, একটিতে বিজেপি জিতেছে, সে আবার মুকুলডায়, কৃষ্ণনগর উত্তর থেকে। সে আবার পরে তৃণমূলে চলে গেছে, আবার বিজেপিতে, মানে তার অবস্থান কি আমরা কেউ জানি না, এখন তার শরীর ভালো নেই। তো মূল কথা, এখানে তৃণমূলের একটা খুব ভালো সংগঠন আছে এবং যদি মোট ভোট এই 7টা বিধানসভায় কাউন্ট করা যায়, তাহলে 2021 সালের নিরিখে সেখানে তৃণমূল প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। ঠিক আছে, ফলে একটা তৃণমূল এই দিক থেকে একটা সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু এটাও আমরা বারবার জানি যে বিধানসভার নির্বাচন আর লোকসভা নির্বাচন, তার ইস্যুগুলো আলাদা হয়ে যায়। যেহেতু এটা দেশের প্রধানমন্ত্রী নির্বাচন, মানে প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করব পরোক্ষভাবে, তাই মানুষ স্বাভাবিকভাবে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। ফলে এখানে নরেন্দ্র মোদীর ইম্প্যাক্ট অনেক বেশি হবে, যেটা বিধানসভায় তুলনামূলকভাবে কম হয়েছে কিন্তু কম হয়েছে। আপনি যদি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেন, তাহলে এই 7টি কেন্দ্রে যোগ করলে বিজেপি তৃণমূলের থেকে 5 লক্ষ ভোটে পিছিয়ে ছিল। কত ভোটে? প্রায় 5 লক্ষ ভোটে। অথচ 2019-এর যে লোকসভা নির্বাচন, সেখানে মহুয়া মৈত্র জিতেছেন মাত্র 65,000 ভোটে। ফলে এই অঙ্ক দিয়ে বিধানসভায় কি হয়েছে সেটা যোগ করে সেখান থেকে লোকসভা নির্বাচনের ফলাফল আমরা বোঝার চেষ্টা করব, এটা সম্ভব নয়। ঠিক আছে, সেজন্য মূল খেলাটা হবে যে তৃণমূলের সংগঠন, মহুয়া মৈত্র অনেকদিন আছেন, তার একটা ব্যক্তি পরিচয় আছে, সেটাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, বরং বিজেপি কি স্ট্র্যাটেজি নেয়। প্রথম স্ট্র্যাটেজি তারা নিয়েছেন রাজমাতাকে। এবার দেখা যাক রাজমাতা কিভাবে প্রচার করেন, তার প্রচারে তিনি কতটা জনসংযোগ করতে পারেন, কতটা এনার্জি দিতে পারেন, মানুষের মধ্যে থাকতে পারেন, এবং কি বার্তা উনি দেন। তো এই দুটো নিয়ে হবে। তার সাথে মোদির এফেক্ট তো থাকবেই, মোদি আসবেন নিশ্চয়ই, প্রচার করবেন, অলরেডি ফোন আলাপ করেছেন। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার কয়েকটি জিনিস মানে যেটা আমাদের বলা প্রয়োজন এই কেন্দ্রটিকে আলোচনা করতে গেলে, সেটি হচ্ছে এক, যে এখানে একটা বড় সংখ্যক কিন্তু মুসলিম ভোট আছে, প্রায় 27% মুসলিম ভোট আছে। তো এবার বিজেপি যদি এই লোকসভা কেন্দ্রে খুব কট্টরভাবে মুসলিম বিরোধী কথাবার্তা বলা শুরু করে, তাহলে কিন্তু এই পুরো ভোটটা কিন্তু টিএমসির দিকে কনসলিডেট হয়ে যেতে পারে। সেটা বিজেপির জন্য খুব একটা ভালো হবে না। তো সেই জন্য যদি বিজেপি, যেহেতু মূল ইস্যুটা ওরা হিন্দুত্বের উপরে একটা মানে সবসময় ওদের একটা থাকে, ফলে সেক্ষেত্রে তাদেরকে খুব সতর্ক হতে হবে। সতর্ক মানে তুমি প্রো হিন্দু, হিন্দুদের পক্ষে কথা বলো, ঠিক আছে, কিন্তু যেহেতু ইতিহাসের এই ব্যাপারটা চলে এসছে, সিরাজউদ্দৌলা, মির্জাফর, তার সাথে কৃষ্ণচন্দ্র, এইসব মিলেমিশে গেছে, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি বিজেপি যিনি মূল মুখ এখানে আছেন, রাজমাতা অমৃতা রায়, তাকে তার মানে প্রজেকশনটা, তাকে নিজেকে এমনভাবে চিত্রিত করতে হবে যাতে তিনি হিন্দুদের রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রী, সেটা ঠিক আছে, কিন্তু তিনি মুসলিম বিরোধী নন। তাদের জন্য তার মনের মধ্যে একটা বড় জায়গা আছে, এটা কিন্তু তাকে তার কাজকর্মের মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে। তা না হলে মুসলিম ভোটটা কিন্তু টিএমসির দিকে কনসলিডেট হয়ে যেতে পারে। এটা আমি আর একটা অন্য কারণে বলছি। তার কারণটা হচ্ছে যে সিপিআইএম এবার যে ক্যান্ডিডেটকে দিয়েছেন, উনি একবার বিধায়ক ছিলেন, তিনি কিন্তু সাদি সাহেব, তিনি কিন্তু মুসলিম ক্যান্ডিডেট। ফলে এবং একটা সময় আমাদের দেশের আমাদের রাজ্যের মুসলিম ভোটার যারা ছিলেন, তারা অনেকেই মানে সিপিএমকে ভোট দিতেন, অনেকে মানে একটা বিরাট সংখ্যা, একটা সলিড সাপোর্ট ছিল। এখনও সিপিএমের রাজ্য সম্পাদক আছেন সেলিম সাহেব, রেজ্জাক মোল্লা ছিলেন, সৈফুদ্দিন চৌধুরী, অনেক বড় বড় মুসলিম নেতাও এসছেন। তো মূল কথা হচ্ছে কি, যে
যদি মানে একটা সম্ভাবনা আছে যে মুসলিম ভোটের একটা বড় অংশ সিপিএম এর কাছে কিন্তু যেতে পারে এবং যেখান থেকে বিজেপি লাভবান হতে পারে। তো এবার সেই লাভের গুড়টা বিজেপি নিজের দিকে ওঠাতে পারে কিনা সেটা নির্ভর করবে বিজেপির এই কর্মকুশলতা বা এইসবের ওপরে। এবার সেটা দেখবার যে সেটা বিজেপি কতটা মুন্সিয়ানার সাথে করতে পারে। আরেকটি বিষয় এখানে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এইখানে কিন্তু বিজেপির একটা হালকা ট্র্যাডিশন আছে। আপনাদের অনেকেরই মনে থাকবে যে সত্যব্রত মুখার্জি, সত্যব্রত বাবু যিনি আর আমাদের মধ্যে নেই, উনি কিন্তু 1999 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। তখন আমার যতদূর মনে পড়ছে বিজেপির মাত্র 2জন সাংসদ ছিল, তপন সিকদার ছিলেন আর সত্যব্রত বাবু ছিলেন, দুজনেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন যতদূর আমার মনে পড়ছে। ফলে এবং সত্যব্রত বাবু তারপরে অনেকবার এখান থেকে দাঁড়িয়েছেন, যদি উনি জিততে পারেননি। ফলে এখানকার মানুষ, বিশেষ করে যারা প্রবীণ মানুষ আছেন, তারা কিন্তু বিজেপির সাথে একেবারে অপরিচিত তা কিন্তু নয়। আর এখন তো বলাই বাহুল্য আর কি, ছবি পুরো পাল্টে গেছে, বিজেপির সংগঠন অনেক মজবুত হয়েছে, সেই বিষয়টা একটা কাজ করবে। আরেকটি বিষয় যেটা বললাম যে মহামৈত্র অনেকদিন ধরে এখানে আছেন। উনি যদিও গ্রামের মানুষ নন, উনি বাইরে থেকে এসছেন, বাংলা ভাষা বা এর সাথে উনি ঠিক মতো ওনার পরিচিতি ঠিক অতটা গভীর ছিল না, যদি উনি অবশ্যই বাঙালি, ওনার বাবা মা বাঙালি সবই ঠিক আছে, আসামে জন্মেছেন, কিন্তু উনি একটা মানে পরিশ্রম করেছেন যাতে উনি বাংলা ভাষা সংস্কৃতি, হ্যাঁ, এখানকার গ্রামের মানুষের যে জীবন চর্যা সেগুলোর সাথে নিজেকে যাতে উনি পরিচয় ঘটাতে পারেন, সেদিক থেকে উনি ওনার দিক থেকে চেষ্টা করছেন। যদিও ওনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে উনি খুব যাকে বলে আর কি, ওনার একটা পারসেপশন আছে যেটা ওনার খুব ডাঁট যাকে বলে, একটা ওই ব্যাপারটা ওনার মধ্যে আছে। এবং কিছুদিন আগেও একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, উনি আনন্দবাজার অনলাইন সম্ভবত, সেখানে একজন খুব বড় সাংবাদিককে দিচ্ছিলেন, আমি নামটা ভুলে যাচ্ছি সাংবাদিকের, মানে খুবই বড় সাংবাদিক। সেখানে ওনার ভাবটা এমন ছিল এবং মানে কথা বলার সময় উনি মুখ ফসকে বলেও ফেলছিলেন এমনভাবে যেন ওনাকে পেয়ে ওই অঞ্চলের মানুষের ধন্য হয়ে যাওয়া উচিত টাইপের আর কি। মানে মূল বক্তব্য ওনার একটা ডাঁট আছে, আবার একই সাথে ওনার অনেক যোগ্যতাও আছে। উনি পার্লামেন্টে যত স্পিকার আছেন এই সময় যারা বলেন, তাদের মধ্যে শুধু বাংলা থেকেই নয় বা টিএমসি থেকেই নয়, গোটা দেশের মধ্যে যারা অপোজিশনে আছেন তাদের মধ্যে সি ইজ ওয়ান অফ দ্য ফাইন স্পিকার্স। অসম্ভব ভালো বক্তা উনি, অসম্ভব ভালো ইংরাজি বলেন, হিন্দি উনি শিখছেন, কিন্তু কত ভালো পার্লামেন্টে কে বক্তৃতা দেয়। সেখান থেকে একটা কৃষ্ণনগরের মতো লোকসভা, যেটি মূলত একটি গ্রামীণ এলাকা, সেখান থেকে জেতার সাথে তার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। এছাড়া যেটি বলবার সেটি হচ্ছে, যেটি বলছিলাম, ওনার মধ্যে এরকম একটা মানে একটা অন্তত পারসেপশন আছে, উনি খুব অহংকারী। সে কারণে তৃণমূলের মধ্যে কিন্তু একটা মানে গোষ্ঠী, একটা কোন্দল সবসময় ওখানে হয়ে থাকে, সেখানে একটা অংশ কিন্তু তার বিরুদ্ধে যেতে পারে। এছাড়া ওনার বিরুদ্ধে একটা বদনাম আছে যে উনি হচ্ছেন, অনেকে বলেন যে উনি হচ্ছেন করিমপুরের সাংসদ, কারণ করিমপুর থেকে উনি প্রথমবার বিধানসভায় জেতেন 2016-তে। সেই কারণে করিমপুরের প্রতি ওনার একটা ভালোবাসা আছে, যেটা উনিও স্বীকার করেন। ফলে উনি করিমপুরে থাকেন। হ্যাঁ, এবার মজার কথা হচ্ছে করিমপুর বিধানসভাটি কিন্তু এই কৃষ্ণনগরের অন্তর্গত নয়, ওটি হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রের অন্তর্গত। ফলে সেটি নিয়েও একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। আবার অনেকে বলে যে না, এটা ওনার চালাকি, মানে উনি যদি করিমপুরে না থাকতেন, হয়তো কৃষ্ণনগরে থাকতেন, তখন মানে অন্য বিধানসভার লোকেরা বলতে পারতো দেখো ও কৃষ্ণনগরে থাকে, ও নাকাশিপাড়ায় থাকে না, কি আরও যে অন্যান্য বিধানসভাগুলি আছে সেগুলিতে থাকে না। তো যাই হোক, এরকম একটা পারসেপশন আছে। আরও কয়েকটি বিষয়, যেটা হচ্ছে এখন ওনাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তো সেটিকে বিরোধীরা কাজে লাগাবার চেষ্টা করছে। তারা বলছে যে আপনারা এমন সাংসদ চান যার ব্যবহার এমন, আচার এমন, এবং যিনি পাসওয়ার্ড অন্যকে দিয়ে দিচ্ছেন, একটা পারসেপশন তৈরি তারা করবার চেষ্টা করছেন যে যেখানে দেশের স্বার্থ, দেশের সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব বিসর্জিত হতে পারে। আবার উল্টে এটিকে ওনার পক্ষে, মানে মহামৈত্র ওনার পক্ষে বা ওনার দলের পক্ষে কাজে লাগাবার চেষ্টা করছেন। বলছেন যে না, এটা এমন কিছুই ব্যাপার নয়, এই পাসওয়ার্ডের ভেতরে এমন কিছুই নেই যেটা দিয়ে দেশের স্বার্থ বিসর্জিত হতে পারে, এবং এরকম কাজ সবাই করে থাকে, এটা ওপেন সিক্রেট। আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি, বাকিরা মুখে কুলু পেটে বসে আছে। এবং আমি যেহেতু বিজেপির বিরুদ্ধে বলি, আমি যেহেতু সরকারের মুখোশ উন্মোচন করি, মোদী সরকারের মুখোশ উন্মোচন করি, সেই কারণে আমাকে দেখো বের করে দেওয়া হয়েছে। ফলে উনি ওখান থেকে একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। তো এটা রাজনীতিতে হয়ে থাকে। এবার মানুষ কার গল্পটা কতটা শুনবে সেটা নির্ভর করছে যে নেতা কর্মীরা মানুষের কাছে গিয়ে কিভাবে তাদেরকে বোঝাতে পারছেন, কতবার বোঝাতে পারছেন, কতটা তার কাছে যাচ্ছেন, কতটা তীব্রভাবে তারা প্রচার করছেন। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো
তো এবং অবশ্যই বিজেপির দিক থেকে বিজেপির যে প্রার্থী যিনি আছেন রাজমাতা অমৃতা রায়, তিনি অরাজনৈতিক ব্যক্তি। তার যেটুকু অতীত আছে সেটা হচ্ছে রাজবাড়িকে কেন্দ্র করে, রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার যে ঐতিহ্য তাকে কেন্দ্র করে। ফলে উনি নিজেকে অরাজনৈতিক হলেও ওনার পশ্চারিংটা কেমন হবে, উনি কিভাবে মানুষের সামনে এসে দাঁড়াবেন, মানুষের সাথে কিভাবে জনসংযোগ করবেন, এবং উনি যেহেতু রাজনীতিতে ওনার যেহেতু সেইভাবে অভিজ্ঞতা নেই, ফলে বিজেপি যারা অভিজ্ঞ সংগঠক যারা আছেন তারা কিভাবে তাকে মানুষের কাছে নিয়ে যাবে, কিভাবে জনসংযোগ ঘটাতে সাহায্য করবে, কোন কোন জায়গায় যাবেন, কতদিন যাবেন, সেই প্ল্যানটা কিভাবে করতে পারবেন। এবং অবশ্যই যদি নরেন্দ্র মোদী আসেন বা বিজেপির বড় নেতারা আসেন, শুভেন্দু তো আসবেনই, সব মিলে কিভাবে উনি ওই জায়গাটাকে মেকআপ করবার চেষ্টা করবেন। আগের যেটা বললাম 2019-এর লিড ছিল 65,000, সেটা বিরাট বড় ব্যবধান নয় লোকসভার নিরিখে, আর ছোট ব্যবধানও নয়। তো সব মিলে এটা বেশ দেখবার যে কৃষ্ণনগর কোন দিকে যায়। এবং বলাই বাহুল্য, এখানে সত্যি কথা বলতে খেলা কিন্তু সত্যিই জমে উঠেছে। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত কি, আপনাদের কি মনে হয় এই কেন্দ্র থেকে কে জিতবে। বিশেষ করে আপনি যদি কৃষ্ণনগরের থেকে হয়ে থাকেন, আপনি যদি এই লোকসভা কেন্দ্রের মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনার সুচিন্তিত মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।